বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্যে। গতকাল জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি 2024-2025 অর্থ বছরের বাজেট সুখী সমৃদ্ধ উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শীর্ষক বাজেট উপস্থাপন করেছেন। গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছিল বা একটা ধারণা করা হয়েছিল যে নানা কারণে অর্থনৈতিক সংকট এবং IMF-এর চাপে হয়তো বাজেটের আকার কমবে, কিন্তু যে ধারায় বাংলাদেশ চলছিল সেই ধারাটা অব্যাহত আছে। অর্থাৎ এবারের বাজেটের আকার 7,97,000 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরের চেয়ে এবারের বাজেটের আকার বেড়েছে 4.6% এবং এটি দেশের 53তম বাজেট, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 25তম এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। এই বাজেট নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন অর্থনীতিবিদ এবং পুঁজিবাজার বিশেষজ্ঞ প্রফেসর আবু আহমেদ, যিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, এবং আমার ডানে রয়েছেন অর্থনীতির বিশ্লেষক, ব্যাংকার এবং শিক্ষক হিসেবেও পরিচিত মামুন রশিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অধ্যাপক আবু আহমেদ, আপনার কাছ থেকে শুনতে চাই কেমন বাজেট হলো? আমি খুব সত্যি কথা বলতে কি, মানে এই বাজেটে কাউকে কোনো আশার কিছু দেখাচ্ছে না। হতাশাতে যত রকম হতাশা মানে হতাশ হতে পারে সবই বাজেটে আছে। সরকারকে কে বলতেছে যে আপনি বিশাল একটা বাজেট দিন? আপনার ইকোনমি যাচ্ছে নিচের দিকে, কোথায় 7.5% গ্রোথ রেট আর কোথায় 5%। ওর মতো বলতেছে 6 এখন বলছেন হ্যাঁ 6.75 করবেন টার্গেট। ওইসব হবে না। তো যে ইকোনমি ডাউনওয়ার্ডস গোয়িং ডাউন, সেইগুলোতে ট্যাক্স কালেকশন হয় না। আপনি জোর জবরদস্তি করে চারিদিকে ট্যাক্সের যে মাত্রা বাড়াচ্ছেন, এতে কনজাম্পশন কমে যাবে, মানুষের ইউজ কমে যাবে, মানুষের মানে পার্চেজিং পাওয়ার কমে যাবে। হোয়াট হয় ইন্টারনেটের উপর আর টকিং টাইমের উপর বাড়ালে যে আপনারা হিসাব করে দেখছেন যে এখানে বাড়ালে এত হাজার কোটি টাকা পাইবেন। দিস ম্যাথামেটিক্স শুড নট বি দেয়ার। এটা ডিজিটালাইজেশন বলতেছে, মানুষকে ইনক্লুড করার কথা বলতেছে। ইন্টারনেট ইউজার তো এখনো অন্য দেশের তুলনায় কম, তো আপনি সেখানে দিচ্ছেন আঘাত। শেয়ার বাজার অলরেডি তলা নিতে গেছে, গ্রেভিয়ার্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেখানে আবার নাকি ক্যাপিটাল গেইনস ট্যাক্স। আই ডোন্ট নো হোয়াট ক্যাপিটাল গেইন, হু উইল মেক ক্যাপিটাল গেইন এট অল। তো যেটা একসময় শেয়ার বাজার ছিল জিডিপি 33%, এটা এখন 12%। ইন্ডিয়ার শেয়ার বাজার হচ্ছে তাদের জিডিপি থেকে আরো বোধ 10-20% বেশি, তাদের যে জিডিপি চাই। তো আপনি যদি একটা পলিসি সাপোর্ট না দেন অথবা সেটা উইথড্র করতে থাকেন, তো আপনার তো এটা তো সব অন্ধের মতো, মানে বধির অন্ধা বধির, আমি যা খুশি এটা করতেছি। একটা নির্দিষ্ট আমি দুঃখের সঙ্গে বলতে চাই, এই সরকার যতটা কিছু অর্জন করেছে গত 10-15 বছরে, সবে ধ্বংসের দিকে যাবে এইসব পলিসির কারণে। ইনফ্লেশন কমবে না, গরিব মানুষ আরো কষ্ট করবে, চোর বাটপার ক্রিমিনাল ঋণ খেলাপি এরাও টাকা পাচার করতে থাকবে, ওটাও বন্ধ হবে না। কোনো বিদেশি ইনভেস্টমেন্ট এখানে আসবে না একমাত্র, কারণ ট্যাক্স পলিসি ভেরি ইম্পর্টেন্ট। এত ঘন ঘন ট্যাক্সের পলিসি যদি পরিবর্তন আসতে থাকে, হু উইল ইনভেস্ট হিয়ার? এখন শেয়ার বাজারে 100-1500-2000 কোটি টাকা টার্ন ওভার হতো, এখন সে 300 কোটি টাকা। সেটাও আমার মনে হয় না এই বাজেট দেখার পরবর্তী সেটা আরও কমে যেতে পারে। খুব হতাশ, সবাই হতাশ যে এখন বড় বাজেট বড় কথা না, আপনি যেখানে যে টাকাগুলো দিচ্ছেন সেটা ইউজ কীভাবে হচ্ছে সেটাও ইম্পর্টেন্ট। আর আচ্ছা, আর এটাই আমার শাইখ হরে মামুন বলবেন, ইন্টারেস্ট পেমেন্ট এটা জিওমেট্রিক্যাল রেটে বাড়তেছে, নন ম্যাথামেটিক্যাল রেট, জিওমেট্রিক্যাল হারে। এর অর্থটা কি? আগামী বছর আপনি কিভাবে দিবেন? আরেকটা ঋণ করবেন এগুলা দেওয়ার জন্য। যে সমস্ত কান্ট্রি এক জায়গা থেকে ঋণ নিয়ে আরেক জায়গায় দিবেন, এখানে দিবেন। যে সমস্ত দেশ একটা ঋণ করে একটা ঋণ শোধ করে, তারা সবাই খারাপ অবস্থায় আছে। ইজিপ্ট, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ এক্সাম্পলস। এবং বাংলাদেশের অবস্থা ভালো ছিল, বাট উই আর মানে এখন তো টাকা শোধ করতে পারছে না, না বিদেশিদের টাকা শোধ করতে পারছে না, দেশের ভেতরেও তো প্রচুর ঋণ করতে হচ্ছে, অভ্যন্তরীণ ঋণ। ছিল যে সরকারি ওই কমানো, মানে এক্সপেন্ডিচার গুলো কমানো, যে আমি কম খরচ করব, সেটা তো আমি দেখতেছি না। আপনি ট্যাক্সের এরিয়া বাড়াইতেছেন, রেট বাড়াচ্ছেন, কিন্তু সরকারি যদি এক্সপেন্ডিচার না কমান, তো ইকোনমি সাইজ আমি জানি না ইন টার্মস অফ রিয়েল ওই যে ডলার্স এখন তো 117, সেই হিসাবে মনে হয় আমার ইকোনমি তেমন কোনো কিছু বাড়ছে বলে মনে হয় না। ওইটা ছিল 85-86 টাকায় যখন হিসাব, তখন ছিল এত $450 বিলিয়ন জিডিপি সাইজ। এখন কত হয় হিসাব করে দেখতে পারে? তো এটা দুঃখের বিষয়, মানে আমি কোনো হোপ দেখি না এখানে।
এই বাজেট দেওয়ার থেকে না দেওয়া এমনি যদি চলতে থাকতো সেটা বেটার ছিল। মিস্টার মাহমুদ রশিদ। না, ধন্যবাদ। না, একটা আমাদের পাবলিক ফিনান্স ক্লাসে যখন বাজেট পড়ানো হতো, শিক্ষক, উনি আমার শিক্ষক তুল্য, অত্যন্ত মানে শ্রদ্ধাভাজন, ওনার কথা শুনলাম, ভালো লেগেছে যে অনেকদিন পর ওনার সাথে দেখাও হলো, অধ্যাপক আবু আহমেদ। সো বাট রিয়েলিটি হচ্ছে যে গভর্নমেন্ট কিংবা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা অনেক সময় আমাদের শিক্ষকরা বিদেশে বিশেষ করে অনেক সময় হাসির সাথে বলতেন যে ইকোনমিক ম্যানেজমেন্ট অফ এ কান্ট্রি ইজ এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমাদেরকে ম্যানেজ করতে হবে, বাজেট দিতেই হবে। হয়তো আমি স্যারের সাথে কিছুটা একমত যে আরও অনেক পরিকল্পিত হতে পারত, যেটা বারবার অর্থনীতিবিদরা বলছেন যে চ্যালেঞ্জিং টাইমে এই ধরনের কোভিড, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তারপরে ওভারঅল যে ডিমান্ড স্লো ডাউন করেছে গ্লোবালি, সেই পার্সপেক্টিভে একটা ডেভেলপিং কান্ট্রি যে নাকি 2026 সালে সে একটা মধ্যমায়ের দেশ হবে, উন্নয়নশীল দেশ হবে, তার জন্য কিছুটা হলেও নিজের পায়ে দাঁড়াতে হবে, এইড কমে যাবে। এই প্রেক্ষিতে প্রাইভেট সেক্টরকে আর একটু নিজের পায়ে দাঁড়ানো শেখাতে হবে, সব ধরনের এই যে কর অব্যাহতি কমাতে হবে, এবং আমি কাদেরকে টাকা দিব কাদেরকে দিব না, কোন খাতে টাকা দিব কোন খাতে দিব না, এগুলা কিন্তু বিরাট পরিধানযোগ্য বিষয় হিসাবে আবির্ভূত হয়েছে। এখন আমি বিরাট পরিকল্পনা নিব, কিন্তু আমি আমার কর জিডিপি রেশিও মানে 8%-এরও বেশি এগুতে পারবো না। দ্বিতীয় হচ্ছে ওই যে 2000 টাকা কর দেওয়া, তো কর নয় দিল, কিন্তু করটা কিভাবে দিবে? একজন ড্রাইভার, একজন রিক্সা চালক, হুএভার ইট ইজ, সে কি চিনে কর অফিসটা কোথায়? তাহলে বারবার যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, কর বিষয়ক যে দুটি বড় প্রজেক্ট হয়েছে, রিফর্মিং ইন্টারনাল রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন, যেটি বিশ্বব্যাংক এবং অন্যদের সহায়তায়, আরেকটি হয়েছে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্যাক্স পেয়ার সার্ভিসেস। সেখানে অনেক IMF-এর সাবেক কর্মকর্তা, বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা, বিভিন্ন বিকাশমান অর্থনীতির আমাদের মতো অর্থনীতির সাবেক অর্থমন্ত্রীরা, সাবেক গভর্নররা, সাবেক মানে রেভিনিউ বোর্ডের চেয়ারম্যানরা কাজ করেছেন। ওনারা কিন্তু দেখিয়েছেন যে বাংলাদেশে দুটি ইস্যু হচ্ছে কর সাপেক্ষে। আমি সাধারণত করের মধ্যে আটকে থাকবো না, স্যার যেহেতু অনেক বলেছেন, যে বিষয় হচ্ছে যে আমরা একদিকে হচ্ছে কর আদায় করতে পারি না, দ্বিতীয় হচ্ছে যাদের থেকে আদায় করি তাদের উপরে বারবার ফিরে যাই, তৃতীয় হচ্ছে যে আমরা এখানে পরোক্ষ করকে সবাই পছন্দ করে, কারণ এটা করার জন্য কষ্ট করতে হয় না। আরেকটা হচ্ছে কর ফাঁকি রোধ করতেও আমরা, আরেকটা কর ফাঁকি, কর অব্যাহতি, হ্যাঁ, কর ফাঁকি, কর অব্যাহতি, এটা একটা কবওয়েব থিওরির মতো হয়ে গেছে। কিভাবে কি করলে কি হবে, হাউ ডু আই হ্যান্ডেল মাই ট্যাক্স বার্ডেন। তো এটার কারণে আমরা দেখেছি কি যে দেখা যাচ্ছে কি হয়তো আমি এক জায়গাতে কর নিচ্ছি, ওই ব্যক্তিটি হয়তো কর আদায়যোগ্য ব্যক্তি কিংবা খাত কিংবা কোম্পানি, কিন্তু তার কাছ থেকে আর বাকি করটা নিতে পারছি না। তো এই কারণে আস্তে আস্তে প্রত্যক্ষ করে ব্যর্থ হয়ে পরোক্ষ করের দিকে চলে যাচ্ছি। পরোক্ষ কর একদিকে আপনি জানেন বাংলাদেশের এখন অবস্থাটা কি, মাননীয় প্রধানমন্ত্রী যে সবশেষ যে বৈঠক করেছেন, মানে কর, রাজস্ব ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত সকল কর্তা ব্যক্তিদেরকে নিয়ে শুধুমাত্র মাননীয় অর্থমন্ত্রী ভার্চুয়ালি জয়েন করেছিলেন, তখন ওনার কোভিড হয়েছিল। তো তখন কিন্তু উনি অনেকগুলো কথা বলেছেন। একটি কথা বলেছেন যে সামাজিক সুরক্ষা বেষ্টনীর আকার বাড়াতে হবে, দ্বিতীয় এটাকে আরও দায়বদ্ধভাবে বিতরণ করতে হবে, তারপরে বলছে সরকারের কিচ্ছুতা সাধন করতে হবে, তারপরে বলেছেন যে কর অব্যাহতি কমাতে হবে। এমনকি এটাও বলা হয়েছে যারা ছিলেন উপস্থিত ওখানে, যে IMF-এর কী কী পরামর্শ আছে সেগুলো বিবেচনায় নেওয়ার জন্য। সো এখন আপনাকে যে আমি বলি, এমন কোনো কথা নাই যেগুলো আমরা আলোচনা করি সেগুলো ওখানে আলোচিত হয় নাই। কিন্তু ওই যেটা আমি অতীতেও বলেছিলাম, আমরা কিন্তু অনেক কিছু চিন্তা করি, অনেক কথাও বলি, এবং আমাদেরকে নিয়ে
মাননীয় অর্থমন্ত্রী, তার পারিষদরা এবং রাষ্ট্রীয় অতিথি ভবনে গিয়ে ট্যাক্স কনসালটেটিভ কমিটির মিটিং হয়েছে, বাজেট কনসালটেটিভ কমিটির মিটিং করা হয়, প্রতিবারই হচ্ছে। জনাব সাইফুর রহমানের জীবদ্দশায় শুরু হয়েছিল, জনাব কিবরিয়া এটা করেছেন, পরবর্তীকালে মিস্টার সাইফুর রহমান আবার করেছেন, তারপরে মিস্টার মোহিত কন্টিনিউ করেছেন। কিন্তু এগুলা এখন যেটা দেখছি আমি, শেষ মুহূর্তে অনেকটা তাড়াহুড়া করে একই আর্কেক মডেলে বাজেট করা হচ্ছে, যার ফলে যে ঘোষিত যে আকাঙ্ক্ষা যে আমি কর খাতকে সম্প্রসারণ করব, আমি শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে জোর দিব। এখন ধরো আপনার ধরেন আমরা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট করছি। পৃথিবীতে আমাদেরকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ানো হয়, মানে এমনকি বড় বড় যারা মানে শিক্ষক রয়েছেন, পল ক্রুগম্যান, তারপরে জগদীশ ভাগবতী, তারপরে জেফ্রি স্যাক্স, তারপরে যারাই রয়েছেন, রুবিনি, পল রোমার, তারা কিন্তু প্রত্যেকেই বলেন যে ক্রাইসিস ইকোনমিক্সে কিভাবে হ্যান্ডেল করতে হয়। সেটা কি, আমরা প্রত্যেকটার কিন্তু ল্যাগ ইফেক্ট ফেস করছি। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী এবং সকল, আমার মনে হয় সকল অর্থনীতিবিদ নির্বিশেষে, এমনকি আপনার মতো যারা মানে নাগরিক সমাজের কিছুটা উচ্চকিত সদস্য এবং ইনক্লুসিভ গ্রোথ চান, তারাও বলেছে যে আমাদের মূল্যস্ফীতিকে অ্যাটাক করতে হবে। তাহলে আমি মূল্যস্ফীতিকে অ্যাটাক করব। অন্যান্য দেশ কি করেছে? অন্যান্য দেশ সুদের হার বাড়িয়েছে, কিন্তু আমরা এটা বাড়াতে দেই নাই। অনেক আগের থেকে আমরা বলছিলাম রপ্তানিকে কম্পিটিটিভ করার জন্য, যে আমরা কিন্তু অনেক কষ্ট করে স্বাধীনতার প্রায় 15 বছর পর থেকে আমরা আস্তে আস্তে এটা রপ্তানিমুখী কিংবা ম্যানুফ্যাকচারিং সেক্টর অর্থনীতি হওয়ার দিকে সকলে মিলে সিদ্ধান্ত নিলাম। যেই সময় আমাদের তৈরি পোশাক শিল্প এবং কিছুদিন পরে, প্রায় 10 বছর পরে, আরও ট্রিপসের কারণে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বেশ কিছুটা এগিয়েছে। তো এখন এই যে খাতটি, এগুলো এটা একটা সহজ পথ ছিল কি আমাদের কর্মসংস্থান করবে। কর্মসংস্থান ছাড়া একটি জনবহুল দেশ সে কিভাবে দারিদ্র্য কমাবে, সেই পথে কিন্তু আমরা এগুচ্ছিলাম। তারপরে কি আসলো, আপনি দেখেন এখন সবাই বলছে মূল্যস্ফীতি কমানো। কারণ আপনি যদি মূল্যস্ফীতি কমাতে চান, স্যার আমাকে বলছিলেন স্যারের জ্বর সর্দি, আমি বলছিলাম স্যার আমারও কিছুদিন আগে হয়েছে। তখন আমাকে ডাক্তার কি বলল, যখন ফোন করলাম, ডাক্তার বললেন আমাকে যে আপনি একটা সিবিসি করেন, ব্লাড কাউন্ট, আরেকটা করেন ডেঙ্গু অ্যান্টিজেন, কারণ এটা হচ্ছে এরকম ধরন। তো তাহলে মূল্যস্ফীতিটা আমাদের কোত্থেকে আসলো? মূল্যস্ফীতিটা আমাদের আসলো, এটা কি দুইটা বলে অর্থনীতি, স্যারের সামনে তো বেশি কথা বলতে পারছি না, বাই চান্স ভুল বললে স্যারের শিক্ষা ভুল প্রমাণিত হবে। সো তখন কস্ট পুশ আর ডিমান্ড পুশ। তো আমাদের এখানে মূল্যস্ফীতি কিন্তু ডিমান্ড পুশ না, কস্ট পুশ। কারণ কি, ডলারের মূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পণ্যের মূল্য বৃদ্ধি, কিছুটা বাংলাদেশের শর্ট যে সমস্ত পণ্য আছে, আর কিছুটা হচ্ছে আন্তর্জাতিক পণ্য বাজারের পণ্যের মূল্য বৃদ্ধি, আর বাজার ব্যবস্থাপনায় দুর্বলতার জন্য। এখন আপনি যদি এইটা না বুঝেন যে কস্ট পুশ মূল্যস্ফীতিকে আমি কিভাবে অ্যাটাক করব, তাহলে তো আপনার অস্ত্রগুলো বেরোবে না। তো আমার অস্ত্র, যেখানে আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমে যাচ্ছে, যেখানে আমার জ্বালানি তেলের কন্টিনিউয়াস মূল্য বৃদ্ধি হচ্ছে, আবার আমি ম্যানুফ্যাকচারিং সেক্টরকে থ্রাইভ করতে চাই। কারণ আমরা অনেক দিন পরে সিদ্ধান্ত নিচ্ছি এটা রপ্তানিমুখী কিংবা উৎপাদনশীল খাতের, মানে বর্ধনশীল উৎপাদনশীল খাত, শিল্প কলকারখানার বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করব এবং দারিদ্র্যকে বিমোচন করব। তাহলে এটার সাথে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, রাজস্ব আয়, সরকারের যে ব্যয় নির্ভর করবে। আমাদের স্যার বলেছেন যে আমাদের এত টাকা লাগবে কেন। আবার এটাও সত্য কথা যে আমাদের সরকারের আকার যেভাবে বাড়ছে, সরকারের ব্যয় যেভাবে বাড়ছে, আমাদের যাই আমরা এই বাজেট করি না কেন, তার প্রায়
43 থেকে 50% চলে যাচ্ছে শুধুমাত্র সরকারের পরিচালনগত ব্যয় নির্বাহের জন্য। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা ঝেড়ে কাশতে পারছি না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সরকারকে কীভাবে অপটিমাইজ করব, অপটিমাম ক্যাপাসিটি মডেলিং করব, এই কারণে মনে হচ্ছে বাজেটের কোনো অ্যাকশানেই স্যারের সাথে আমি কিছুটা হলো একমত যে যাদেরকে আকাঙ্ক্ষা করে করা হচ্ছে তারা এটার বেনিফিট পাচ্ছে না। প্রশ্নটা হচ্ছে কাকে আকাঙ্ক্ষা করে করা হচ্ছে এবং এখানে আমার দ্বিমত আছে। মোস্ট অফ দ্য ইকোনমিস্ট তারা ওই ট্যাক্স জিডিপি রেশিও বাড়াইতে চায়, বাট এটার পক্ষে যথেষ্ট ভালো যুক্তি নেই। অন্য দেশে বেশি আছে, আপনি খরচ করতেছেন জলে ফালাচ্ছেন, আর আপনি বলতেছেন ট্যাক্স বাড়াইতে থাকুন, ট্যাক্স জিডিপি রেশিও খরচটা দেখেন, কোয়ালিটি খরচ হচ্ছে কিনা, তাহলে সরকারের বিশাল আকার ধারণ করে তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয় ওই জন্য ট্যাক্স বসানো হচ্ছে। এগুলা দিস ইজ নট এ গুড আর্গুমেন্ট, এই যে ট্যাক্স জিডিপি রেশিও। আরেকটা কথা বলতে চাই, এটা যে সমস্ত দেশ এই IMF এর বইতে যেগুলো লেখা আছে ওই ফ্রেমওয়ার্কের মধ্যে তারা চলে গেছে, ওই কিছু ঋণ নিতে যাইয়া কেউ ভালো করে নাই, তারা ঋণের মধ্যে পড়ে গেছে, ঋণের মধ্যে ডুবে যাচ্ছে। মেনি এক্সাম্পলস ল্যাটিন আমেরিকাতে আছে, আফ্রিকাতে আছে, আমাদের নেইবারহুডে আছে। সুতরাং ওই যতদিন আমরা ভালো করেছিলাম ততদিন কিন্তু IMF এর এই সমস্ত কিন্তু এখন তো বাংলাদেশ তো শুধু IMF এর দিকে তাকিয়ে নি, আরো অনেক দিকে তাকাচ্ছে। না IMF এর কত আবারও লোন দিবে, আমাদের অবস্থা আরো খারাপ হবে, তো তখন আবারও লোন দিবে, কারণ তারা আলটিমেটলি লোন বিক্রেতা, দে আর ক্রেডিট সেলার। তাদের চাকরি বাকরি থাকবে যদি তারা ক্রেডিট সেল না করতে পারে, তো বাংলাদেশ উইল বি এ ক্লায়েন্ট, কারণ বাংলাদেশের তো অবস্থা কাহিলের দিকে যাচ্ছে। সুতরাং বাংলাদেশ উইল বি ক্লায়েন্ট, এবং আমরা যে সোনালী স্বপ্ন দেখেছিলাম এতদিন সেগুলো অনেক পিছনে চলে যাবে। আর একটা কথা বলতে চাই, বাংলাদেশের সোনালী মানে ইকোনমির সোনালী দিনগুলো বোধহয় আমরা পিছনে ফেলে আসছি। সামনের দিনগুলো খুবই গ্রিম হবে, খুবই গ্রিম। কারো হাতে জাদু 117 টাকাতে করেছে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ছে, ওটা 140 টাকা করলেও বাড়বে না, কারণ সোর্সেসগুলো তো দেখতে হবে, ওইখান থেকে কেন টাকা আসবে। যারা পাঠানো তারা 110 টাকাও বাড়াচ্ছে, এক্সপোর্ট মে মাসে কমছে, তো তাহলে সুতরাং ইউ আর গোয়িং ডাউন অ্যান্ড ডাউন। এবং পরে বলবো যে IMF তুমি আবার টাকা দাও, ওরা বলবো যে ঠিক আছে আবারও দিলাম, দে ডু ইট। কারণ বাংলাদেশ এখনো একটু গুড ক্লায়েন্টের ভূমিকাতে আছে, কিন্তু ওই যে পাকিস্তানের অবস্থা হয়ে গেলে আর দিবে না, তখন তারা বলবে যে না এটা তো দিতেই পারবে না ফেরত। অলরেডি $5 বিলিয়ন বাকি আছে, ওই যে পেমেন্ট, ডেফার্ড পেমেন্ট, 5 বিলিয়ন ফুয়েল এবং ইলেকট্রিসিটি খাতে। আবার এই যে মাল্টিনেশনাল কোম্পানিগুলো তারা ডিভিডেন্ড পে আউট কমাই দিছে, কারণ তারা টাকা পয়সা নিতে পারে না। তো যে ইকোনমিতে বিনিয়োগ করে টাকা পয়সা রিপাট্রিয়েট করা যায় না, কেন বাইরের লোকরা সেখানে বিনিয়োগ করবে? এই ধরনের বাজেট আমার তো মনে হয় কোনো ওইসব কিছু সাপোর্ট দিচ্ছে। এটা দিয়ে মূল্যস্ফীতিও কমানো যাবে না, শুধু জনগণের উপর বেশি ট্যাক্স, তাদের কনজাম্পশন পাওয়ার কমে যাবে, পার্চেজিং পাওয়ার কমে যাবে, বিনিয়োগ কমে যাবে ইকোনমিতে। ইউ সি কম্পেয়ার ইট এই বছরের যে বিনিয়োগ গত 3-4-5 বছর আগে বিনিয়োগের সাথে ড্রাস্টিক্যালি এটা কমে গেছে, ফল করেছে। তো হবে, হতে বাধ্য, কারণ দেশ ইকোনমিতে যেটা পলিসি সাপোর্ট যেটা ছিল একসময় ছিল, ওই যে এখানে সেখানে ইনসেন্টিভ এই সেক্টরকে আমাদের গার্মেন্টসও ছিল, শেয়ার বাজারে ছিল, সব এখন উইথড্র করে নেওয়া হয়েছে। তো তাহলে আমি একটা কথা বলি, আমি একটা যোগ করি, মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে শেয়ার বাজারের ইস্যুগুলো নিয়ে আলাপ করেছে। উনি এটা বলে 3টা কথা বলেছে, যে দেশে মাল্টিনেশনাল কোম্পানি এবং ভালো কোম্পানিগুলোর লিস্টিংয়ে আসা। আমি বিনিয়োগের সাথে অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, কি কারণে তারা এখানে লিস্টিংয়ে আসবে? তারা আসে নাই, এখন কোনো কারণ আছে না অর্ডার দিয়ে আনতে পারবে? একটা ইনসেন্টিভ ছিল, সেটা আপনি উইথড্র করে নিচ্ছেন। আর একটা কথা প্রধানমন্ত্রী বলেছেন যে সরকারি এন্টারপ্রাইজেসগুলোকে শেয়ার বাজারে নেওয়া। আরে এটা তো 10 বছর আগে করা উচিত ছিল। যারা প্রধানমন্ত্রী উপদেষ্টা, আমি জানি না ওরা হোয়াট দ্য অ্যাডভাইস দে গিভ টু দ্য প্রাইম মিনিস্টার। এখন তো মূল্যই পাবে না শেয়ার বাজার, এখন তো কেনার অবস্থায় নেই। আর ওই সমস্ত এন্টারপ্রাইজেসগুলো শুধু খারাপ হয়েছে, দে আর নট মেকিং এনি প্রফিট। বিমান বাংলাদেশ কই ফার্স্ট ক্লাস আর এক্সিকিউটিভ ক্লাসের মতো ট্যাক্স মধ্যে বাড়ানো হয়নি, ওয়াই? এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিছে, আপনি বিমান বাংলাদেশের জন্য জনগণের পাবলিক টাকা খরচ করি একমাত্র বোয়িং, বোয়িং না, এয়ারবাস কিনছে, 4টা এয়ারবাস এবং কোনো নিয়ম কানুন না মেনে।
সরকারি এন্টারপ্রাইজেসগুলো বসে গেছে অলরেডি, আরও বসে যাবে। একটা পর্যায়ে যেটা আমি এখানে বলে যেতেছি, সামনে যেটা হবে, দেউলিয়া যখন রাষ্ট্র হয়ে যায় ইকোনমি, তখন তারা অ্যাসেট বিক্রি করতে শুরু করে। আফ্রিকা বিক্রি করতেছে মিনারেল রিসোর্সেস, পাকিস্তান তার পোর্ট বিক্রি করতেছে, ওই বাংলাদেশও সাধারণত এয়ারপোর্ট এটাকে কথার কথা আর কি, এটাকে কোম্পানি করি, মেজরিটি শেয়ার অফলোড করি ওই জাপানিজ অথবা ওদের কাছে বিক্রি করতে হবে। কারণ আপনি তো বাড়িতে কিছু কিনতে পারবেন না, ইউ ডোন্ট হ্যাভ দ্য ডলার্স, ইউ ক্যান প্রিন্ট দ্য লোকাল মানি as much amount as you like, but you cannot print the dollars, US dollars. Where from you will get the dollars to pay this? এই যে ইভেন ওই যে রাশিয়া থেকে যেটা নিছে সেটা তো শুরুই হয় নাই। আদানির ওই যে ইয়েটা যে টার্মস অ্যান্ড কন্ডিশন, বাট ভেরি সিরিয়াস কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের বিরুদ্ধে সব, সেটা সুদ তৈশর শুদ্ধ দিতে হবে ইন ডলার্স, নট ইউএস, নট ইন্ডিয়ান রুপি, নট ইন বাংলাদেশ টাকা, ইন US ডলার্স। তো এগুলা কি? সুতরাং আমি কোনো হোপ দেখতেছি না। অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল আমি শুধু ডার্কনেস দেখতেছি। এবং বাংলাদেশ যতটা অর্জন করেছে সবই বোধ হয় এই সরকারই আবার এটা শেষ করে দিবে। মানে যে সরকার ক্রেডিট নেয়, সবসময় ক্রেডিট নেয় না, এতগুলো প্রজেক্ট করেছি, এতগুলো প্রজেক্ট। আচ্ছা, আপনি প্রজেক্ট করেন ঠিক আছে, আমরা তো এটার পক্ষে আমরা খুশি, এক্সপ্রেসওয়ে বা যে পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি, কিন্তু দেখতে হবে আমার সামনে পেমেন্ট ক্যাপাসিটিটা আছে কিনা। কারণ এগুলো ফরেন এক্সচেঞ্জে নেওয়া হচ্ছে। আরে লোকাল ঋণ করলে তো ইউ ক্যান প্রিন্ট দ্য মানি অ্যান্ড ক্রিয়েট দ্য ইনফ্লেশন, দেন সবারই শাস্তি দিলেন, কারণ ইনফ্লেশন ক্রিয়েট করা মানে এভরিওয়ান উইল বি সাফারার। কিন্তু ওগুলো তো ডলারে। তো এটা তো আমার ক্যাপাসিটি কোত্থেকে আসতেছে? এক্সপোর্ট গ্রোথ, আর হচ্ছে রিমিটেন্সের ইনফ্লো, আর হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট। ফরেন ইনভেস্টমেন্ট এখন জিরো, রিমিটেন্সের ইনফ্লো আগে যেটা আছে। এক্সপোর্ট খুব যে বাড়তেছে তা না। তো তাহলে এগুলা পেমেন্ট করার কি আছে? কেউ বলুক না, অর্থমন্ত্রী মহোদয় একটা প্রেস কনফারেন্স করে বলুক যে আগামী 5 বছরের মধ্যে আমরা সাকসেসফুলি এর সমস্ত ঋণ পে করতে পারবো, বলুক, আমাদেরকে অ্যাসিওর করুক কীভাবে পারে। শেষ পর্যন্ত আমাদের ওই অ্যাসেট বিক্রি করতে হবে। অ্যাসেট মানে কি? পোর্ট যেগুলো আছে আর কি, মানে যেগুলো ফরেনাররা কিনতে চায়। আচ্ছা মামুন রশিদ। না, আমি দুটো বিষয় আপনার সাথে এখানে আমি আরেকটা কথা বলছি। এই যে ইনফ্লেশন, সুদের হার বাড়িয়ে, ওই মানুষ একটা কথা বলেছে, কসপুস সুদের হার বাড়িয়ে হয় না, এটা ডিমান্ড ফুলের ক্ষেত্রে হয়। ওই বিদেশে করেছে ওরা 20 বছর, তারা এক্সপানশনে ছিল, বাবেল অ্যাসেট বাবেল হয়েছে যুক্তরাষ্ট্র না আদার ইউরোপিয়ান কান্ট্রিতে, তারা ওই তাদের পলিসি রেট বাড়াইছে। তো সেটা দেখে দেখে আমরাও বাড়াইছি। সুদের হার হয়েছে ডাবল। তো সুদের হার বাড়লে কস্ট অফ প্রোডাকশন বাড়বে, মূল্যস্ফীতি বাড়তে থাকবে, আর আমার এগুলো কোনো বুঝে আসে না আর কি। আর সুদের হার বাড়িয়ে এই সমস্ত রাষ্ট্র, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আদার কান্ট্রি, কখনো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় না। না, আমি ওনার সাথে দুটো বিষয় একমত, যেটা মনে করি যে এই সমস্ত অবস্থায় বারবার যেটাতে আসছি যে অর্থনীতির মানে চাকাকে তো বন্ধ করা যাবে না। আমরা হতাশ হচ্ছি, আমরা খারাপ লাগছে, হয়তো বুঝছিও যে কেন এই সংকটে আসলাম আমরা। এটা তো হঠাৎ করে হয়নি, হঠাৎ করে খুব কমই কিন্তু রুগী আইসিইউতে চলে যায়। এটা ইটস এ প্রসেস। যেমন অর্গান ফেলিউরের এটা কিন্তু একটা প্রসেস, একটা পর একটা অর্গান ফেলিউর হয়। সো বিষয়টা হচ্ছে কি যে উনি যেটা বললেন যে মানুষের হাতে টাকা থাকতে হবে, ডিসপোজেবল ইনকাম। এখন যদি ট্যাক্স প্রচুর বাড়ানো হয় এবং সেই ট্যাক্সটা যদি বেশিরভাগ হয় ইনডাইরেক্ট ট্যাক্স, তাহলে কিন্তু একটা হচ্ছে মানুষের হাতে ডিসপোজেবল ইনকাম বাড়বে না। শুধুমাত্র যেহেতু ট্যাক্স খুব কম সংখ্যক লোক দেয়, ওখানে ট্যাক্সের স্ল্যাব চেঞ্জ করে এটা একটা ইনস্ট্রুমেন্ট পাবলিক ফিনান্সের। কিন্তু যেহেতু আমাদের এখানে ট্যাক্স প্রদানকারী লোকের সংখ্যা এত কম, তো সেই ক্ষেত্রে ওইটাকে ওই পণটাকে ব্যবহার করে খুব একটা মানুষের হাতে টাকা দেওয়া যাবে না। এক, দ্বিতীয়, মানুষের হাতে টাকা দেওয়ার আরেকটা পথ হচ্ছে, যদি সরকারের টাকা থাকে তাহলে উৎপাদনকারী পর্যায়ে ইনসেন্টিভ দেওয়া। যে আমি যখন সরকারি গুদামে চাল কিংবা ধান নিব, ওইটার বলে যে ওইটার মানে টার্মস অফ ট্রেড ট্রান্সফারের মাধ্যমে আমি যদি প্রকিউরমেন্ট প্রাইসটা বাড়াই, তাহলে আমাদের ওখানে কৃষকের হাতে কিছু টাকা যায়। তৃতীয় হচ্ছে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য। আমাদের এগ্রিকালচার সাপ্লাই চেইন স্টাডি করে আমরা দেখেছি যে কৃষক অনেক সময় ন্যায্য মূল্য পায় না, আবার উল্টা এন্ড ইউজার যারা আমরা কিংবা সাধারণ জনগণ আছে, তারা আবার অতিরিক্ত দামে
জিনিসপত্র কিনছে। তো ভ্যালু চেইনের ইনএফিসিয়েন্সি এবং মানে রেন্ট সিকিং ইকোনমিক ম্যানেজমেন্টের জন্য প্রচুর মাঝখানে মধ্যস্বত্বভোগীর কারণে মানে যারা উপকার পাওয়ার কথা তাদের কেউ উপকার পায় না। যে গ্রামে 1 কেজি বেগুনের দাম কত, আমরা তখন যখন নাকি বঙ্গবন্ধু সেতুর ইন্টারনাল রেট অফ রিটার্ন করা হয়, তো তখন বেরিয়েছিল 11 ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো ফিনান্সিং যারা ছিল তারা 14 নিচে ফাইন্যান্স করতে দেওয়ার বেরিয়ে শেখি। তখন আমরা পর্যালোচনা নিয়ে আসলাম ইন্টারনাল রেট অফ রিটার্নের মানে কস্ট অ্যানালাইসিসে, যে এই যে উত্তরবঙ্গ থেকে বেগুন এনে ওখানে কৃষক বেগুন ক্ষেত জ্বালিয়ে ফেলছে, সিরাজগঞ্জে মানে মানে চাষিরা যারা গো চাষি তারা দুধ রাস্তায় ফেলে দিচ্ছে। তো আমরা বললাম যে এই ব্রিজটা যদি হয় তাহলে ওই পণ্যগুলো ঢাকা আসলে ঢাকার ক্রেতারা কম দামে পাবে, ওখানকার বিক্রেতারা বেশি দাম পাবে, সেম এটার কারণে ইন্টারনাল রেট অফ রিটার্ন কিন্তু বেড়েছে। কিন্তু আমরা কিন্তু ইদানিংকালে দেখছি প্রচুর প্রকল্প নেওয়া হচ্ছে, এগুলাকে অর্থনীতির ভাষায় বলা হয় ভ্যানিটি প্রজেক্ট। এইটা ভ্যানিটি প্রজেক্ট কি, এইটার ইন্টারনাল রেট অফ রিটার্ন আমরা কেউ চিন্তা করি না। পেব্যাক পিরিয়ড কবে হবে, কতদিনে ইউজ করা হবে, টোল কত হবে, আদৌ টোল নিতে পারবো কিনা। ওই যে অধ্যাপক আবু আহমেদ বললেন যে আমার কোথার থেকে টাকাটা আসবে, কোথায় টাকাটা ব্যয় করব, টাকা ব্যয়ের গুণগত উপকারটা পাবো কিনা, রিটার্নটা পাবো কিনা। তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্ন। আরেকটা জিনিস আমি বলতে চাই যে একটা জিনিস হচ্ছে যে আমরা যে থোক বরাদ্দ দিচ্ছি, এবারও দেখেছেন অনেক থোক বরাদ্দ এমপি সাহেবদের মাধ্যমে এখানে ওখানে, এগুলোর তো কোনো অডিট হয় না, এটার মধ্যে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। অলরেডি আমরা কিন্তু বারবার বলছি, মানে অধ্যাপক আবু আহমেদ যেটাই বলা হোক না কেন দাতা গোষ্ঠী, আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি নিজের টাকা থাকে, ভারত তো দাতা গোষ্ঠীর কাছে যায় না, ভারত তো বিশ্বব্যাংক IMF-এর শর্ত মানেও না। সো দে আর ভেরি অ্যাফ্রেড অফ দেয়ার ফরেন মিনিস্টার। ইভেন নির্মলা সীতারামন যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, ইয়েট টু বি না নিউ ফাইন্যান্স মিনিস্টার ইয়েট টু বি নেমড, সো তারা কিন্তু পাত্তাও দেন এই সমস্ত অর্গানাইজেশনকে। সো আমাকে তো আর IMF, ওয়ার্ল্ড ব্যাংক চাঁদ মামা করে ডাকেনি। আমার যখন পাবলিক ফিনান্স ডিবাকেল হচ্ছে, আমার যখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ একদম নেমে যাচ্ছে, আমি যখন আমার ইম্পোর্টকে ফাইন্যান্স করতে পারছি না, জোর করে আমার ইম্পোর্ট যখন আমি কমাচ্ছি, আজকে দেখেন আপনি IMF-কে আমরা কিন্তু ক্যাজুয়াল করেছি $14.6 বিলিয়ন, যাতে রিজার্ভ মেনে নেয় তারা থ্রেশহোল্ড। সেটা ছিল 24 বিলিয়ন, 26 বিলিয়ন ডলারও ছিল। কারণ আমরা বলেছি যে আমাদের ইম্পোর্ট আমরা কমিয়ে আনবো $15 বিলিয়ন মধ্যে, কিংবা আরও কমিয়ে আনবো $5 বিলিয়ন নিচে নিয়ে আসবো পার মান্থ। তাহলে কি হবে? তাহলে আমার যে গ্রোথ আকাঙ্ক্ষা যেটা বলা হচ্ছে প্রবৃদ্ধি, সেটা তো হবে না। কারণ আমার ইম্পোর্টের একটা বিরাট অংশ সরকারি অতি প্রয়োজনীয়, সেখানে স্যারের সাথে আমি হয়তো একমত হব, অতি প্রয়োজনীয় সংজ্ঞা কি, আসলে কি সরকারি আমদানির মাধ্যমে অতি প্রয়োজনীয় আমদানি করা হচ্ছে কিনা, কি করা হচ্ছে, কেন করা হচ্ছে, এটা প্রশ্ন থেকেই যায়। বাট আমি স্যার যেহেতু বলেছেন আমি আর বলবো না। কিন্তু $5 বিলিয়ন নিচে যখন আমার আমদানি ব্যয়কে আমি টেনে নামাবো, এইটার যদি বিরাট একটা অংশ হয় একটা উন্নয়নশীল দেশ হিসাবে, বিকাশমান অর্থনীতি হিসাবে, যার ফলে আমার শিল্পের কাঁচামাল এমনকি শিল্পের মূলধনী দ্রব্য আমদানি কমে যাবে, তখন কিন্তু আমার যে উন্নয়ন আকাঙ্ক্ষা করেছি, আমরা প্রবৃদ্ধির আকাঙ্ক্ষা করেছি, তার কিন্তু অর্ধেকও হবে না। তখন কিন্তু আমরা আরও তিমিরে পতিত হব। কারণ আমাদের তো আমদানি, তারপর আমাদের রপ্তানি, স্যার এক লাইনে বললেন, আমাদের কিন্তু মে মাসে রপ্তানি 16% কমেছে। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, আমাদের আমদানির অনেক কিছু কিন্তু রপ্তানির জন্য। তারপর আরেকটা বিষয়, খুব সুন্দর একটা কথা বলেছেন স্যার, যে $110 থেকে $117 করলে সাধারণত অন্যান্য দেশে কি করা হয়েছিল, আমাদের তো অনেক দেরিতে করা হলো, যে রপ্তানিকে কম্পিটিটিভ করার জন্য, প্রবাসী আয়কে কম্পিটিটিভ করার জন্য। বাট এইটার কোনো তেমন একটা বেনিফিট আমরা নিতে পারছি না। তার কারণ হচ্ছে ওই ডলারটা তারপরে কিন্তু আসে না, ওই হুন্ডিওয়ালারা তারপরে আবার ডলারের দাম বাড়িয়ে দেয় ওখানে। তারপরে পাচারের ডলারের কিন্তু রেট থাকে না, যে নাকি পাচার করবে তার কাছে কিন্তু ডলারের সহজলভ্যতাই সবচেয়ে বিবেচ্য বিষয়। 140-150 ব্যাপার না, তার যদি ইজি মানি হয়, সে যদি কোনো একটা কাজ না করে টাকাটা পেয়ে যায়,
তার কাছে কিন্তু রেটটা ফ্যাক্টর না। যে ব্যক্তি নাকি ঋণ নিয়ে ব্যাংকে থেকে টাকা ফেরত দিবে না, তাকে যদি একটা ব্যাংক বলে তোমার ঋণের সুদ হবে 25%, সে কিন্তু মুচকে হাসবে, কারণ আমি তো টাকাটা ফেরত দিব না। আর যে নাকি ভালো উদ্যোক্তা, যেটা স্যার বলতে চেয়েছেন, তার কাছে কিন্তু 10% ঋণ, মানে ঋণের সুদ দিয়ে সুন্দরভাবে চালিয়ে শ্রমিক অসন্তোষ না করে রপ্তানি পণ্যের সঠিক গুণাগুণ বজায় রেখে পণ্য রপ্তানি করে পণ্য রপ্তানিকৃত অর্থ দেশে এনে তারপরে পুরা ব্যবসাটা চালানো দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। যে কোনো রিপোর্টে বেরোচ্ছে যে ব্যবসার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে জ্বালানি, আপনি দেখেছেন কিনা এর আগের বার যখন জ্বালানি তেলের মূল্য বাড়ানো হলো, বিজিএমএ নিজেরা সবাই গিয়ে মাননীয় বাণিজ্য মন্ত্রীকে বলেছে, মাননীয় শিল্পমন্ত্রীকে বলেছে, জ্বালানি প্রতিমন্ত্রীকে বলেছে যে আপনারা প্রয়োজনে আমাদের এই যে জ্বালানি মূল্য আরো একটু বাড়িয়ে দেন, কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাভেলেবল করেন। আর লাস্ট কথা আমি বলবো স্যারের সাথে সুর মিলিয়ে, আমার এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কি, ফরেন কারেন্সি অ্যাভেলেবিলিটি। ফরেন কারেন্সি অ্যাভেলেবল করার জন্য যত ধরনের উদ্যোগ নিতে হবে। আমি একদিকে মানে কিছুটা স্যারের কিছুটা বাইরে গিয়ে বলবো, বেশ কিছুটা উদ্যোগ গৃহীত হয়েছে। আমরা আশা করব এই উদ্যোগগুলো যাতে খুব মিশনারি ঝিল নিয়ে ধাবিত করা হয়, যাতে করে সত্যিকার অর্থে আমার এফএক্স লিকুইডিটি বাড়ে, আমি যাতে আমার মানে পেমেন্ট লায়াবিলিটি সেটেল করতে পারি, আমি যাতে আমার এক্সপোর্টের জন্য ইম্পোর্ট করতে পারি, আমি যাতে বিনিয়োগকারীদেরকে আহ্বান করতে পারি, তারা যাতে ইজিলি তাদের ডিভিডেন্ড, তাদের প্রফিট রিপেট্রিয়েট করতে পারে। উনি কিন্তু মানে বিভিন্ন কৌতুকাচ্ছলে অনেকগুলা নির্মম সত্য কথা বলেছেন, যে আমাদের কিন্তু সব কথার শেষ কথা কি, আমরা একটা এখনো অনেক লোক দরিদ্র সীমার নিচে বসবাস করছে। ডিসপ্যারিটি বাড়ছে তো। বিশ্বব্যাংক বলেছে 2023 এবং 24 অর্থ বছরের মধ্যে প্রায় 5 লক্ষ লোক নতুন করে দারিদ্র সীমার নিচে চলে যাবে। বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে প্রায় 4 কোটি লোক আগামী দিনে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশে। তো সেইগুলা করতে গেলে শুধুমাত্র যে বাজেট আর ট্যাক্স আদায় করলেই হবে না, সেই ক্ষেত্রে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, সুশাসন, এফিসিয়েন্সি, টেকনোলজির ব্যবহার এবং চ্যারিটি বিগিনস এট হোমের মতো সরকারকে প্রথম দেখাতে হবে যে আমি কি করলাম, আমার লোকজনের ক্ষেত্রে আমি কি করলাম, আমার ব্যয় নির্বাহের ক্ষেত্রে আমি কতটুকু জবাবদিহিতা আনলাম, আমার ব্যয় বরাদ্দের ক্ষেত্রে আমি কতটুকু জবাবদিহিতা আনলাম, ট্যাক্সের টাকাটা আদায় করে কোথায় ব্যয় করছি, এগুলো বিবেচ্য বিষয়। আমি একটা ওই যে আইএমএফ, আমাদের আইএমএফকে ইনভাইট করে এনেছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই সরকারের কাছে। সরকার তো কন্টিনিউয়াসলি অনেক বছর যাবতে আছে, তো আপনি ইনভাইট করার মতো অবস্থাতে গেলেন কেন? বিকজ আপনি রাইটে লেফটে ফরেন এক্সচেঞ্জে ঋণ করেছেন, আপনি এখন সামাল দিতে সক্ষম হচ্ছেন না, দেন ইউ আর ইনভাইটিং আইএমএফ। তো এই আইএমএফে ইনভাইট করি এই আমরা ঋণের যে ট্র্যাপ, ভিসিয়াস সার্কেল অফ পভার্টির নামে একটা ইকোনমিক সায়েন্সে একটা কথা আছে, আমরা ওটাকে ব্যাখ্যা করা হয় এইভাবে, এ কান্ট্রি ইজ পুয়ার বিকজ ইট ইজ পুয়ার। এখানে হচ্ছে এ কান্ট্রি ইজ ইনডেটেড বিকজ ইট ইজ ইনডেটেড। এবং আইএমএফ, আমি যেটা বলেছি, একসময় $25 বিলিয়ন রিজার্ভ রাখতে বলেছিল না, এটা তারা ভালো করেই জানে $25 বিলিয়ন রাখতে পারবে না। তারা 15 বিলিয়ন এখন রাজি হয়েছে, তারা 10 বিলিয়ন রাজি হবে, কিন্তু তারা 5 বিলিয়ন গেলে তখন বলবো যে বাংলাদেশে আমাদের আগের টাকাগুলো দাও। আই টেল ইউ দিস, কারণ তারাও তো আফটার অল তাদের টাকা তারা ফেরত নিতে চাবে। এই জন্য আমি যেটা দেখি আর কি, আমাদের মানে মানে ম্যাক্রো ইকোনমিক যে আমরা একটা স্থিতিশীল অবস্থায় ছিলাম, কিন্তু তারা খারাপ জেনে যে এটার ট্রেন্ডটা খারাপ, সেখানে কেন তারা অর্থায়ন করছে তাহলে? না না, যতক্ষণ পর্যন্ত তারা দেখে যে তারা পাবে, মানে যতক্ষণ পর্যন্ত আপনার মিনিমাম আশা আছে, মানে সমুদ্রে পড়ে আছে, মাথাটা একটু উপরে আছে, ততক্ষণ মধ্যে দিবে। ওটা অন্য দেশেও দিছে। তো আপনার অবস্থা ওইখানে আপনি গেলেন কেন? আপনি $100 বিলিয়ন কেন ঋণ নিলেন কেন? ওই যে মামুন যেটা বললো, কস্ট বেনিফিট অ্যানালাইজ দেখলেন না? আপনার তো উৎস ছিল গো স্লো, আপনি 8% গ্রোথ রেট, 7.5% গ্রোথ রেট দরকারকে, এগুলাতে ভুল করে ফেলছে আগে। ঋণ করে ঘি খেলে এগুলা হবেই, অন্য দেশে হয়েছে,
শুধু বাংলাদেশ একা না। সুতরাং বাংলাদেশ এখন ভেবে দেখুক যে সামনে 2-3 বছর 4 বছর কিভাবে তার ইকোনমি ম্যানেজ করবে। যে ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীলতা আমাদের ছিল সেটা এখন ধ্বংস। ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীলতা বলতে কী বোঝায়? ইনফ্লেশন রেট কন্ট্রোল, হ্যাঁ, এক্সচেঞ্জ রেট মোটামুটি সহনীয় পর্যায়ে আছে, তারপরে গ্রোথ রেট ভালো আছে, তারপরে আমরা এক্সপোর্ট বাড়তেছে, ইম্পোর্টও বাড়তেছে। ইম্পোর্ট 89 বিলিয়নস অফ ডলার ছিল বোধ 2-3 বছর আগে, সেটা কমিয়ে এখন 68 বিলিয়নস অফ ডলার। তো ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস আনা যাবে না, মেশিনারি আনা যাবে না। তো আপনি বলতেছেন ইকোনমি নাকি 6.5% গ্রো করে, হোয়ার ফ্রম? লোকাল ইনভেস্টমেন্ট হচ্ছে না। লোকাল যারা ধনী লোক, মানে বেশি ধনী আর কি, তারা চিন্তাতে আছে কিভাবে তাদের টাকাগুলো তারা রক্ষা করবে, ইনকাম। এবং তাদের ওই আরেকটা পথ হচ্ছে ওইটা, এই যে যেটা মামুন বলি, আই এগ্রি, এই 117 টাকা তাদের জন্য কোনো টাকা না, ওদের জন্য আর কি। তারা 130 টাকা হলেও কিনবে, বাট দে উইল টেক দেয়ার মানি ফ্রম দিস ইকোনমি। এই ইকোনমিতে যদি স্টেবিলিটি না আনা যায়, কনফিডেন্স না আনা যায়, ইকোনমিতে ইনভেস্টমেন্ট হবে না, ইকোনমি ভেঙে যাবে। এবং তখন দেখা যাবে রাস্তাঘাটে আরও গরিব লোক সংখ্যা বাড়তেছে। হ্যাঁ, আপনি আরও ট্রাক লাগাতে পারবেন ওই যে সস্তায় বিক্রি করার জন্য, বাট দ্যাট ইজ নট দ্য সলিউশন। ওএমএস, ওই যে এমপি সাহেবদের কথা একটু বলি, তো সেখানে আপনি টাকা দিচ্ছেন, অন্তত এটা বলেন যে এটা অডিট হবে, অ্যাকাউন্টেবল, এটা সিস্টেম। আর যারা দেশ চালাচ্ছে তারা অ্যাকাউন্টেবল হতে যদি না চায়। সাহেবদের টাকা দিচ্ছে, এবার আবার প্রথমবার মতো তাদের গাড়ির উপরে শুল্ক বসিয়ে দেওয়া হচ্ছে 25%। এটা আমি অর্থমন্ত্রী মহোদয়কে সাধুবাদ জানাই, কিন্তু আমি এখানে আরেকটা প্রশ্ন তুলতে চাই। একজন এমপি তো 3-4 বার করে হচ্ছে, তা আপনি প্রতিটা টাইমে কেন দিচ্ছেন তাদেরকে গাড়ি আনতে? আগেও হয়েছে, তারপরে হয়েছে, তারপরে হয়েছে। এটা তো সুবিধাটা ছিল একবার আগে ছিল, then it was open up. Why? যাই হোক, এগুলা যারা পজিশনে আছে তারা যদি অ্যাকাউন্টেবল না হয়, খামাকা ওই যে দুর্নীতিও দমন হবে না, কিচ্ছু হবে না। এখানে এই দেশটা আনফর্চুনেটলি আমরা যা কিছু অর্জিত হয়েছে সেটা আমার কাছে মনে হয় আমরা হারাইতে বসতেছি। হ্যাঁ, আচ্ছা, ওই যে এত বড়টা ওই যে এখানে তো দিচ্ছে যে স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস, তারপর হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট আর সাবসিডিজ, এই তিনটা। আমি সাবসিডির পক্ষে না, ঠিক আছে, সাবসিডি কমাই ফেলেন, কিন্তু হোয়াই স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সের এত এটা বাড়তেছে খালি? হোয়াই? আপনি এত হায়ার করার কি আছে? প্রতি 5টা লোকের মধ্যে 2জন আনএমপ্লয়েড। ইকোনমিক সায়েন্সের যদিও ডেফিনেশন, মানে সরকারি দপ্তরে প্রতি 5 জনের মধ্যে 2জন আনএমপ্লয়েড। কারণ হচ্ছে ওই 5 জন, ওই 3 জনকে জিজ্ঞাসা করা হোক যে ওই 2 জনকে বাদ দিলে আপনি করতে পারবেন, স্যালারি বাড়াই দিলাম, আপনি ওই 2 জনের কাজ করবেন কিনা? সে বলবে অবশ্যই আমি করব। তখন বুঝতে হবে ওই 2 জন রিডান্ডেন্ট। দিস ইজ দ্য ডেফিনিশন অফ এমপ্লয়মেন্ট ইকোনমিক্স। তো এতগুলা লোকজন আপনি পাল্টেছেন, তাদের সুযোগ সুবিধা দিচ্ছে, আর দেশ গরিব হচ্ছে, ইকোনমি গোয়িং ডাউন, অথচ এই সমস্ত ক্ষেত্রে আমি দেখি সুযোগ সুবিধা অনেক বর্ধিত করা হচ্ছে। তো এটা বড় দুঃখের বিষয়। ইকোনমি ম্যানেজমেন্টটা ঠিক মতো যাচ্ছে না। এটা গিয়েছিল আরও 4-5 বছর আগে, 6-7 বছর আগে। বাট এখন আমরা সবাই হতাশাগ্রস্ত, সবাই অ্যাক্রস। এটা কি ইকোনমিক সেক্টরের লিডারশিপের কারণে? মানে ওরা ভুল করতেছে, যেখানে বোঝানোর কথা সেখানে তো সাহস করে কেউ বুঝায় নেই। আর এগুলো তো ওইখানে বলা উচিত ছিল যে আপনি এতগুলো প্রকল্প একসাথে দিবেন না, এই যে সাপ্লায়ার্স ক্রেডিট, চায়নারা কি মাফ করে দিবে? ইন্ডিয়ারা খুব চালাক, ওরা জানে যে বাংলাদেশে অসুবিধা হবে, ওরা কিছু দেওয়ায় বন্ধ করে দিছে। তো বলুক না। আর IMF কি মাফ করে দিবে? ওয়ার্ল্ড ব্যাংক কি মাফ করে দিবে? জাপান মাফ কিছুটা করলেও করতে পারে। হ্যাঁ, এটা সো মিস্টার মাহমুদ রশিদ, তাহলে সামনের চ্যালেঞ্জ যেটা প্রফেসর আবু আহমেদ বলছেন যে ইকোনমিক ম্যানেজমেন্টই বড় চ্যালেঞ্জ, কিন্তু অবশ্যই। কারণ আমার তো স্যার তো সাধারণ হাস্যাস্পদভাবে অনেকগুলো কথা বলেছেন যে ঋণ করে একই সঙ্গে হাসি এবং অন্যদিকে ক্রোধও আছে, ঋণ করে ঘি খাওয়া, তারপরে আলটিমেটলি কারা পাবে? তো এইটা কিন্তু একটা বিরাট পলিটিক্যাল রেজলিউশনও নিতে হবে যে আলটিমেটলি গ্রোথের কিংবা আয়ের কিংবা ব্যয়ের বেনিফিশিয়ারি গ্রুপটা কারা হবে। আপনি জানেন আমাদের নিউ ক্লাসিক্যাল তত্ত্বগুলা সেন্টার পেরিফেরি থিওরি, অনেক দিন পরে স্যারকে পেয়ে আবার বলছি যে ইরমা এডেলম্যান, সামির আমিন, আপনাদের পলিটিক্যাল সায়েন্সও পড়ানো হয়েছে, সিনথিয়া টাফট মরিস, যে
এই যে শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়ন এবং সেবালটান স্টাডিজের মতো সাধারণ লোকের কোথায় কোনো বিবেচনায় নিলাম না, এগুলো কিন্তু আমরা অনেক দিন যাবৎ, এটা যে মানে আমি ওনার সাথে একমত, দিনে দিনে তবু বাড়িয়েছে দেনা। অনেক দিন যাবৎ কিন্তু বলা হচ্ছিল যে যখন নাকি আমাদের উন্নতিটা পরিলক্ষিত হচ্ছিল, বিশ্ব বিনিয়োগ সমাজ যখন বাংলাদেশকে একটা সম্ভাব্য স্পট হিসাবে গ্রহণ করে ফেলেছিল, দিস ওয়াজ এ ভেরি গুড অ্যাচিভমেন্ট এই সরকারের সময়, স্যার জানে। সো তখন কিন্তু আমাদের উচিত ছিল যে আমরা কোন খাতে বিনিয়োগ চাই, কোন খাতে চাই না, কোন খাত কার জন্য রিজার্ভ করব, কিভাবে সাকসেস ট্রান্সফার করব, কিভাবে ধরেন বেস্ট প্র্যাকটিস ট্রান্সফার করব, এগুলার ক্ষেত্রে উন্নত করা অবস্থাগুলা, সেইগুলা কিন্তু আমরা হেলায় হারিয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 48 বিলিয়ন ডলার থেকে ধরেন 20 হোক, 24 হোক, 18 হোক নেমে এসছে। এটা কেন নেমে আসলো? কেন আমরা যে 10 বছর যাবৎ ডলারের রেটটাকে ধরে রাখলাম, কেন ধরে রাখলাম? আমরা যে 6-9-এর মধ্যে ইন্টারেস্টটাকে ধরে রাখলাম, এর বেনিফিটটা কারা পেয়েছে? আমাদের 62% হচ্ছে এসএমই, পুরা ম্যানুফ্যাকচারিং সেক্টরের মধ্যে, ব্যবসার সেক্টরের মধ্যে। ওরা কি পেয়েছে? ওদের জন্য কিন্তু ঋণ আমরা সহজলভ্য করতে পারি নাই। আপনি দেখেন মাইক্রো ক্রেডিট, ওদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, তাদের জনক তো কী অবস্থায় আছে আমরা জানি। সো কিংবা অন্যতম জনক, সেই ক্ষেত্রে তারপরে মাইক্রো ক্রেডিটের কিন্তু আমরা সর্বশেষ যখন মাইক্রো ক্রেডিট রিসিভেবল সিকিউরিটাইজেশন করলাম, এই পৃথিবীতে প্রথম, বাংলাদেশে তো অবশ্যই ব্রেকের জন্য, তখন কিন্তু আমরা দেখেছি মাইক্রো ক্রেডিট রিপেমেন্ট হচ্ছে, ফেরত আসছে 97%। সো দিস ওয়াজ অলসো নট অ্যাকসেপ্টেবল। আরও বেশি আশা করেছিলেন ওরা মডেলের কারণে। তো তারা কিন্তু টাকা পাচ্ছে না, টাকাটা কার কাছে যাচ্ছে? তো আলটিমেটলি কিন্তু ওই রাজনৈতিক এবং সামাজিক বন্দোবস্তটা ঠিক না করে আপনি কিন্তু অর্থনৈতিক বন্দোবস্ত ঠিক করতে পারবেন না। আমাদের হয়তো সীমাবদ্ধতা আছে, এখানে আমরা আলোচনাগুলো করতে পারছি না। এই কারণে আমরা বারবার ফেরত আসছি ম্যাক্রো ফান্ডামেন্টাল, ইনফ্লেশন, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট, এমপ্লয়মেন্ট, এগুলা। কিন্তু কেন এমপ্লয়মেন্ট হয় না? কেন আজকে যে বললাম এত লোক সরকারি চাকরির পিছনে ঘুরছে? কারণ তারা জানে স্কুলে বাচ্চাটাকে ভর্তি করতে পারবে না সরকারের কাছাকাছি না গেলে, এমপি সাহেবের সই না থাকলে। একটা ছোট্ট স্কুলের পিয়নের চাকরি দেওয়া যায় না, দিতে গেলে মোটা অঙ্কের টাকা লাগে। তো এই অবস্থায় ওই বন্দোবস্তগুলো ঠিক না করে আপনি যে হঠাৎ করে বলেন আমি ঋণ করব, কিংবা আমার জিডিপি গ্রোথ হবে, কিংবা আমার এ হবে, এটা তো ইনক্লুসিভ গ্রোথ হলো না। এইটার জন্য কিন্তু 1971 সালে, আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধাদের লিখিত বইগুলা পড়ুন, ওয়ার কমান্ডারদের বইগুলা পড়ুন, এবং যে সমস্ত রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের পটভূমি ক্রিয়েট করেছে তাদের বক্তৃতাগুলো শুনুন, তাদের লেখাগুলো পড়ুন, ইনক্লুডিং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অফকোর্স, যে মিস্টার তাজউদ্দিন আহমেদ, যার ছবি এখানে দেখা গেল একটু আগে। তারা কিন্তু প্রত্যেকে বলেছে যে 22 পরিবার নয়, পশ্চিম পাকিস্তান নয়, আমরা চাই জাতীয় সম্পদ বাড়ুক, এবং এই বাড়ার পরে ভাগ বাটোয়ারাটা অ্যাকসেপ্টেবল লেভেলে হোক। সেইগুলা কিন্তু হয় নাই। এই কারণে আমি মনে করি এই যে 2,51,000 কোটি টাকার ঘাটতি বাজেট, 5,41,000 কোটি টাকার মানে রাজস্ব আদায়ের বাজেট, 7,97,000 কোটি টাকার পুরো বাজেট, তারপরে এই সমস্ত কিছু মানে খুব একটা মানে থাকবে না, অ্যালাইন থাকবে না, মানে রিয়েলিটি থাকবে না, যদি আমরা বৃহত্তর রাজনৈতিক এবং সামাজিক বিষয়গুলোকে একটা বন্দোবস্তের মধ্যে না আনতে পারি। তাহলে আবারও দেখা যাবে সরকার আকার বড় হচ্ছে, কিংবা রাজনীতিবিদরা যেটা কন্ট্রোল করার কথা সাধারণ জনগণকে রিপ্রেজেন্ট করে বলে, তাদের হাতে ডিসিশন মেকিং নেই। সামওয়ান এলস ইজ ডিসাইডিং অন দ্য political decision making process or influencing the major political decision making process। সেই ক্ষেত্রে তো আমরা জাতিকে ডিভাইড করে ফেলছি। একটা লোক যে নাকি চোখে মুখে অন্ধকার দেখছে, যে আমি নুন আনতে পান্তা ফুরায়,
তার কাছে তো কিছু থাকবে না আসলে। সে যখন তারপরে তার যদি অন্যান্য প্রসেসগুলো, সিলেক্টিং দ্য লিডার প্রসেস যদি ঠিক না হয়, তার মধ্যে তো গুমরে কাঁদবে সে। তো এইগুলা ঠিক না করে আমি মনে করি, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত, যেটা শুধু অর্থনৈতিক নেতৃত্বের বিষয় নয়, সামগ্রিকভাবে সমাজ মানে দুর্বৃত্তায়নের ফলে, রাজনীতির দুর্বৃত্তায়নের ফলে যে দুষ্ট পুঁজির বিকাশ হয়েছে, দুষ্ট পুঁজি চলে গেছে দুষ্ট হাতের কাছে, দুর্বৃত্ত লোকেরাই রাষ্ট্রকে মনে করছে তাদের রাষ্ট্র, আর সাধারণ ভালো লোক, স্কুল শিক্ষক, কৃষক, শ্রমিক, তারা রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যেটাকে বলে এলিনিয়েশন। অ্যাগেন সেন্টার পেরিফেরি থিওরির কথা বললাম। তো ওগুলো যদি বৃহত্তর সমঝোতায় না আনা যায়, তাহলে আমরা ওই অ্যাডক বেসিসে বাজেট করব। সরকারি কর্মকর্তারা বেচারারা কি করবে? তারা একটা এই আয় কি ব্যয় কি, কোথায় ট্যাক্স বসাতে পারবো, ভুল করে ট্যাক্স বসাবে, ভুল করে আবার ব্যয় করবে, ভ্যানিটি প্রজেক্ট করবে, ইন্টারনাল রেট অফ রিটার্ন চিন্তা করতে পারবে না, করতে দেওয়া হবে না, বলা হবে লাস্টের দিকে এসে। বাংলাদেশ বোধহয় মানে ওয়ান এক্সাম্পল যেখানে ব্যবসাকে দলীয়করণ করা হয়েছে। বড় ব্যবসা সরকারের সঙ্গে ভালো সম্পর্ক না থাকলে সে একজন ভালো ব্যবসায়ী ব্যবসা করতে পারে না। তো যেখানে ব্যবসা দলীয়করণ, সেই দেশে ভালো ব্যবসায়ী হবে নাকি? হতে পারে না। অনেকগুলো ব্যাংকে পারমিশন দিছে, এর মধ্যে 50% ব্যাংকের কোনো ইনকাম নাই এখন। ওই সাইনবোর্ড একটা লটকায় রাখছে তারা অমুক ব্যাংক, কিছু লোক যদি একটু সুদ বেশি পায় ওখানে টাকা পয়সা হয়তো রাখতেছে, কিন্তু তাদের কোনো ইনকাম নেই। বেস্ট অফ দ্য বেস্ট অফ বাংলাদেশ ব্যাংক, এবার বাংলাদেশি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকের মধ্যে সবচেয়ে ভালোগুলা 700 কোটি টাকা তাদের নেট প্রফিট। আর স্ট্যান্ডার্ড অ্যান্ড চার্টার্ড 14টা ব্রাঞ্চ নিয়ে 3000 কোটি টাকা তাদের প্রফিট, নেট প্রফিট। বিমা কোম্পানির 60%, মানে লোকজন বিমা কোম্পানিতে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, কিছু জন্য ভাই বলে যে আমি টাকা দিয়েছি টাকা পাচ্ছি না, মানে ওই যে অনার করে না, মানে সবখানে একটা মানে ধোঁকাবাজি প্রতারণার একটা সাইনবোর্ড লাগিয়ে আছে। এটা বিমা কোম্পানির ক্ষেত্রে, এটা ব্যাংকিং সেক্টরও আছে। তো আর ওই কোঅপারেটিভ এগুলো তো আসছে, আগ থেকে আসে, ওই যে মাল্টি লেভেল সেটা তো আছে। ব্যাংকিং আমরা কখনো এটা দেখি নাই। এই যে জনতা ব্যাংক, জনতা ব্যাংকে ক্লাসিফাইড লোন যেটা, সেটা ওই প্রাইভেট মধ্যম শ্রেণীর একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের সমান, মানে ডিপোজিটের সমান। এখন পাবলিক মানি খরচ করে আবার জনতা ব্যাংকে রিক্যাপিটালাইজেশন করা কিংবা রূপালী ব্যাংকে, কিংবা এটা ঠিক না। এগুলো কতদিন এভাবে চলতে থাকবে? এখন কেউ লিখে দিছে, আমাদের অর্থমন্ত্রী মহোদয় এটা পেশ করে দিয়েছেন। এগুলো নিয়ে চিন্তা করা উচিত ছিল আরও উপর থেকে। যেটা মামুন বললো যে আমি ওই যে একটা সিস্টেমে আমরা যাওয়া উচিত ছিল, দায়বদ্ধতা, মানে সামাজিক একটা ইয়ে, তো সেটা তো আমাদের হয় নাই, আমাদের কপালে নাই। আমরা বড় দুর্ভাগা জাতি। এই জন্য ওই কিছু লোকের সুবিধা, গরিব হতে থাকবে, আর কিছু লোক ওই যে লুট করবে, এবং এটা ফার্টাইল গ্রাউন্ড। সমাধান কি? মামুন রশিদ তো কিছুটা রাজনৈতিক গুড ইলেকশন, আমি খোলাখুলি বললাম, অ্যাকসেপ্টেবল ইলেকশন, যেখানে সবাই পার্টিসিপেট, সবাই উৎসাহ। কেন কলকাতাতে হয় না ইলেকশন? মানে গোটা ভারতেই হয়েছে ওই আর কি। আমরা তো ইলেকশন করতে পারি না, আমাদের লোকেরা ভোট কখন দিয়েছে এটা ভুলিয়ে গেছে। দ্যাটস দ্য অনলি সলিউশন। যাই হোক, সেদিকে যাওয়া উচিত ছিল আর কি। কারণ পলিটিক্যালি একটা কমিটমেন্ট না থাকলে, অ্যাকাউন্টেবিলিটি না থাকলে, ইকোনমিতেও অ্যাকাউন্টেবিলিটি থাকে না আলটিমেটলি, তাই তো দেখা যাচ্ছে। তো ওই জন্য আমার কাছে মনে হয় আর কি উচিত ছিল সেদিকে যাওয়া, যায় না। তারপরও ইভেন যারা যে সেট আপ ক্ষমতা আছে, তারা গত 60 বছর আগ পর্যন্ত আমি বলবো যে খারাপ করে না ইকোনমিতে। ইকোনমি খারাপটা মানে ওপেন হয়েছে। কিন্তু এখন যখন আপনি 4 বছর 5 বছরের হিসাব করেন, তখন তো তারা বলে আমরা এখন খারাপ হচ্ছে কোভিডের কারণে, এখন খারাপ হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে, এখন হচ্ছে মিডল ইস্টের কারণে। ওরকম বহুত উসিলা খুঁজে বাইর করা যায়, ওটা কিছু না। ওই 4 বছর 5 বছর আগে ভালো ছিল এই সেন্সে, ওই যে আমাদের যে লাইবিলিটি, এটা প্রকাশ্যে আসে নাই, বা আমরা তখন মধ্যে ভালোই ম্যানেজ করে যাচ্ছিলাম। কিন্তু ওই সময় তো মিস্টেকগুলো করা হচ্ছিল। ওই সময় মানে ভালো করে যাচ্ছিলাম, ভালো করছিলাম না, সত্য গোপন করে যাচ্ছিলাম না, ওই যে বাস বিবেচনা না করি আমরা লোন করছি। যারা লোনের মধ্যে ডুবে যায়, ব্যক্তি হোক আর দেশ হোক, তারা কোনোদিন ভালো করে না। এই সমস্ত কান্ট্রি, এটা যুক্তরাষ্ট্র না যে তাদের হাতে ডলার আছে, তারা
হাইলি ইন্ডেটেড কান্ট্রি ইটসেলফ, সেটা তারা তাদের ওটা রিজার্ভ কারেন্সি। তোমার কারেন্সির কি দাম আছে, তোমার কারেন্সি দেখতে হবে ইন টার্মস অফ ডলার ওটা কি আছে। তো সুতরাং আমরা ভুল করে ফেলছি, এই ভুলের মাসুল এখন আমাদেরকে দিতে হবে। জি, মিস্টার মামুন রশিদ কিছু যোগ করবেন? আমি শুধু 2 লাইন যোগ করতে চাই। হ্যাঁ। তো বাজেট হয়েছে, বাজেটটা নিয়ে আলোচনা হোক, যেটা আমরা প্রায় দেখি সংসদে ঠিকভাবে মাননীয় সাংসদরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন না। এই যে কর প্রস্তাব, কিন্তু কর স্যারের কথায় বলি, যেখানে যেখানে মনে হয়েছে যে অত্যাচার সৃষ্টি করবে, তাই না, গরিব মানুষের জন্য, সেগুলো উড্র হোক। আমি একটা প্রোয়েক্টিভ আলোচনা চাই বাজেট নিয়ে, 1। 2 হচ্ছে সরকারের আকার, সরকারের ব্যয় ক্ষেত্রে অত্যন্ত হার্ড লুক দিতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ওই বৈঠকে বলেছেন। 3 হচ্ছে এই যে বাজার অর্থনীতিটা ঠিকভাবে যে চলছে না, এইটা একটা গভীরভাবে লক্ষ্য রাখতে হবে যে কেন চলছে না এত কিছুর পরেও। সো একটা অভিনব পদ্ধতি বের করতে হবে। এবং 4th হচ্ছে যে সামগ্রিকভাবে যদি অর্থনৈতিক রাজনীতির কথা বললাম, অর্থনৈতিক ব্যবস্থাপনা কিন্তু আরও উন্নত করা সম্ভব যদি আমরা প্রযুক্তির সাথে একটু সম্পৃক্ততা বাড়াই। এরকম কিছুটা ডিস্টার্বিং, কিছুটা কোয়া যায় করাপ্ট, কোয়া যায় ইকোনমিক ম্যানেজমেন্ট কান্ট্রিগুলোও কিন্তু এশিয়াতে রয়েছে। আমরা আগে আমাদের ইকোনমিক যখন পড়ানো হতো, প্রায় কিন্তু ইন্দোনেশিয়ার সাথে আমাদের তুলনা করা হতো। কিছুটা মানে মিলিটারি সাপোর্ট, ইনডাইরেক্টলি ব্যাপক দুর্নীতি, ব্যবসায় ক্রনিক ক্যাপিটালিজম। এখন দেখেন আপনি ইন্দোনেশিয়া কোথায় আর আমরা কোথায়, ইকোনমিক ম্যানেজমেন্টের সাইডেই। তো সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টের সাইডটাও নজর দিতে হবে অবশ্যই, এবং কি কাজে কাকে আমি বলি ব্যবহৃত করছি। ম্যানেজমেন্ট এক কথা, মিসম্যানেজমেন্ট আরেক কথা। আমরা যদি মানে আমি বলবো 4-5 বছর আগ পর্যন্ত বা 7-8 বছর আগ পর্যন্ত ম্যানেজমেন্টটা অতটা খারাপ ছিল না। ম্যানেজমেন্টটা খারাপ হতে যাচ্ছে এই গত 3-4-5 বছরে, এবং সামনে খারাপ হওয়ারই কথা। আমি যা কিছু দেখতেছি যে আমরা মানে একটা মিসম্যানেজমেন্টের দিকে চলে যাচ্ছি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মামুন রশিদ এবং প্রফেসর আবু আহমেদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শকের যে বাজেট জাতীয় সংসদে গতকাল উত্থাপিত হয়েছে, মোটা দাগে আমার অতিথিদের কথা যদি আমি বুঝে থাকি, তাহলে এটা এক ধরনের অদূরদর্শী হতাশার বাজেট। সবচেয়ে বড় কথা, বাজেটের ভালো মন্দর চাইতে ওনারা দেশের সামগ্রিক অর্থনীতির চিত্র নিয়ে আলোচনা করেছেন। কিছু ইতিবাচক দিক থাকলেও নৈরাশ্যের জায়গা অনেক বড়। সো প্রধান চ্যালেঞ্জ দেখেন ইকোনমিক ম্যানেজমেন্টে, ইকোনমিটা কীভাবে আগামী 3-4 বছরে ম্যানেজ করা হবে সেটাই। দুজনেই ঘুরে ফিরে একটা কথা বলেছেন, যেটা অনেক অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী বলে থাকেন, যে অর্থনৈতিক উন্নয়নটা নিশ্চিত করা যায় না যদি পলিটিক্যাল ডেভেলপমেন্টটা ঠিক মতো না হয়, এবং রাজনীতিতে সংকট থাকলে অর্থনীতির সংকটটাও ঘনীভূত হয়, সেটা যেভাবেই চেষ্টা করা হোক না কেন। এবং সে কারণেই পলিটিক্যাল কমিটমেন্টের কথা ওনারা বলেছেন, এবং দেশে জনগণের প্রতিনিধিরা ভুল করুক শুদ্ধ করুক, তারাই যেন রাষ্ট্র পরিচালনায় থাকেন সেটার উপরে জোর দিয়েছে। এবং তার জন্য প্রক্রিয়া হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। যে সেটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করা যাবে, ততক্ষণ পর্যন্ত এই সংকট আরও গভীর থেকে গভীরতর হতে থাকবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।